দেখুন, 3 দশক সাংবাদিকতা করে একটা জিনিস অন্তত বুঝেছি, এ রাজ্যের রাজনীতিটা বুঝলেন আসলে অসংবেদনশীল, চূড়ান্ত ইনসেনসিটিভ। যুগে যুগে এই লকআপে মৃত্যু বা হেফাজতে মৃত্যুর নারকীয় ঘটনা এ রাজ্যে ঘটেই চলেছে এবং তার প্রতিক্রিয়া দেখলে স্তম্ভিত হয়ে যেতে হয়। বাম আমলে 1984 সালে ইদ্রিস আলী, 1993 সালে ভিখারি পাসওয়ানের ঘটনা আমরা পরবর্তীকালে সংবাদপত্রে পড়েছি, জেনেছি। আর সাম্প্রতিককালে তৃণমূল আমলে পটাশপুরের ঘটনাটা আপনাদের একটু মনে করিয়ে দিই। পটাশপুরে বিজেপি কর্মী মদন ঘড়ুইকে পুলিশি হেফাজতে মারধর করে মেরে ফেলা হয় বলে মদনের পরিবার অভিযোগ করেছিল। এই মৃত বিজেপি কর্মীর স্ত্রী সেদিন এবিপি আনন্দকে কি বলেছিলেন দেখে নিই একবার। বলছে আমি ছাড়ছি, ওকে মেরে মেরে জিজ্ঞেস করো, আমার স্বামী তো জানে না, ওকে মেরে মেরে হাত ফেল করেছে, এমন মারছে, মেরে মেরে হাত ফেল হয়েছে গো। তখন এই রাজ্যের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়। এই ঘটনা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। আর মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন জানেন? তদন্ত শুরু হওয়ার আগেই অভিযোগ শুনেই বলেছিলেন কোট আনকোট, এ রাজ্যে টিভিতে মারা গেলেও গন্ডগোল হয়। ভাবুন, দেখুন। টিভিতে মারা গেলেও বললে পশ্চিমবাংলার পরে রাজনৈতিক খুব সক্রিয় কিসের জন্য টিভিতে মারা গেলেও সেটা কি গন্ডগোল হয়। অতএব লকআপে মৃত্যু নিয়ে এই হচ্ছে এই রাজ্যের অতীত ইতিহাস। মানুষের মৃত্যু নিয়ে অসংবেদনশীল মন্তব্য করলে চেয়ারে থাকার সময় কারুর বাঁধে না। সমীর রাইচ মানবেন? দেখো সুমন, এতক্ষণ শুনছিলাম সবাই যা বলছিল, আমার যেটা খারাপ লাগছে যে সত্যি সত্যি যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার উপরে যেটা দেখলাম। কিন্তু এটার জন্য আজকে দায়ী কে, এটাকে ভাবতে হবে। শুধু আমরা বললাম, আর এখন তো বোঝা যায় না কে তৃণমূল কে বিজেপি, বোঝা যায় না। এই যে অনেকেই বলছে না যে তৃণমূলের লোক ছিল, হয়তো হতেও পারে, কেন আমি বলছি, কারণ অনেক তৃণমূল তো এখন বিজেপি হতে চাইছে। ভাবছি যদি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যদি একটা কাদা ছুটতে পারি, বিজেপির দরজাটা ওতেই খুলে যাবে। তো এটা একটা দিক। কিন্তু আমি আবারও বলছি, যথেষ্ট সম্মান জানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী কে নিয়ে বলছি যে উনি শিষ্টাচার শব্দটা জানতেনই না, ওনার ডিকশনারিতে নেই, আজও জানেন না। উনি যে ভাষায় অতীতে কথা বলেছেন বা এখনও যা বলেন, এটা কোনোটাই সভ্য সমাজে ইউজ করার মতো নয়। আমরা যখন একটা 13 বছরের বাচ্চাকে রেপ করে মেরে ফেলা হয়, তখন উনি বলছিলেন যে ওর প্রেম ছিল। কামদুনিতে তুমি দেখো, এরকম প্রতিটা জায়গায় এমন একটা জায়গা নেই যে উনি আলটপকা কথা বলেননি, এবং যেটা সমাজে বলার মতো না। আমরা অবাক হয়ে দেখতাম একজন মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে বলতে পারেন। আর আবার বারবার বলছি যে ওনার উপরে যেটা হয়েছে সেটা কাঙ্ক্ষিত নয়, সেটা ওকে বিজেপিকে সচেতন হতে হবে। যদি বিজেপির লোক নাও থাকে তাহলেও বিজেপিকে সচেতন হতে হবে যে তৃণমূল যদি সত্যি ঘটিয়ে থাকে, মানে বিদ্রোহী তৃণমূল যারা বিজেপিতে ঢুকতে চাইছে, সেটাও পুলিশকে আটকাতেই হবে। তা না হলে কিন্তু দোষটা ওনাদের দিকেই যাবে। কিন্তু সঙ্গে সঙ্গে প্যারালালি আমি বারবার বলবো, যতদিন বাঁচবো ততদিন বলবো, এই ভদ্রমহিলার যা যা উক্তি, তুমি বলো তো যে উনি লাশের রাজনীতি কি, সেটা তো আমরা পশ্চিমবাংলার এমন একটা মানুষ নেই যে আমরা দেখি। উনি কতটা নিষ্ঠুর হলে অভয়ার যখন মৃত্যু হলো, ওই মর্মান্তিক মৃত্যু, তার বডিটাকে 3 জনকে টপকে পুড়িয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো এভিডেন্স না থাকে। তো উনি পর যা করেছেন, না, আমি বিস্ময়ের সঙ্গে দেখছিলাম রাশের রাজনীতি নিয়ে আজকে বলছেন কে, মুকুল রায়ের পুত্র। মুকুল রায় অন্য কিছু নয়, কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি, সেটা হচ্ছে রাজ্য সরকারের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশন, মানে মীরা পাণ্ডের নেতৃত্বাধীন রাজ্য নির্বাচন কমিশনের ডেট নিয়ে মতভেদ হয়েছে। তাতে মুকুল রায় প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে এটা গরম কালে হচ্ছে, আমি এটাকে অপোজ করছি, আমাদের সুবিধে মতো সময় করতে হবে, এবং এই গরমের জন্য যদি একজন মানুষের মৃত্যু হয় ভোটের সময়, ওই মরদেহ নিয়ে আমরা রাজ্য নির্বাচন কমিশনের সামনে বসে যাব, ঘেরাও করব। এই হচ্ছে প্রকাশ্যে রাশের রাজনীতি এ রাজ্যে। শুধু লাশের রাজনীতি নয়, সব ভুলে গেছি নাকি? ছোড়া আজ প্রথম কথা, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা, প্রাক্তন মুখ্যমন্ত্রী যেটা বললেন প্রথমেই, তুমি যেটা দেখিয়েছো, আমার গাড়িতেই কাদা পড়েছে, এত বড় বড় পাথর পড়েছে। ইজ ইট ট্রু?
আমরা প্রত্যেকে ভিডিও দেখলাম, টেলিভিশনটা যারা দেখছে তারা কেউ দেখেছে একটা বড় পাথর পড়েছে, কেউ উনি দেখালেন এত বড়। প্রথম কথা ওনার বড় পাথর ছোট ঢিল পড়লেও সমান খারাপ, সমান খারাপ, আমি নিজে বলছি সমান খারাপ, কিন্তু এই মিথ্যে কথাটা তার থেকেও খারাপ, এই মিথ্যে কথাটা তার থেকেও খারাপ। এবং তুমি এই আমার বলার মতো জায়গা নেই, আমি এমন একটা জায়গা পাই না। তুমি ধর একটু আগে তুমি দেখালে যে ডায়মন্ড হারবারে যখন নাড্ডার উপরে আক্রমণ হলো, কি স্টেজে দাঁড়িয়ে কি হোয়াট আ ল্যাঙ্গুয়েজ, হোয়াট ওয়াজ হার এক্সপ্রেশন। তুমি বলতে শোনোনি যে প্রধানমন্ত্রীকে দড়ি দিয়ে নিয়ে চলে যাও, এটা মুখ্যমন্ত্রী, কোনো যোগ্যতা লাগে না। শোনো, আমাদের এখানে উনি কেন ছবি আঁকতেন, যে ছবি আঁকার জন্য কোনো লাইসেন্স লাগে না। আমার মনে হয় উনি পলিটিক্সটা করেছেন এই জন্য, মুখ্যমন্ত্রী হতে গেলে কোনো লাইসেন্স লাগে না। তা নাহলে ওই ভাষার একজন কেউ আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, যেটা আমাদের বাংলার কলঙ্ক। আমরা 15 বছর তো সহ্য করলাম, বাধ্য হয়েছি। 150 বছর পিছিয়ে গেছি। আমি ফিনিশ করি, এক মিনিট। এটাও আমি সঙ্গে সঙ্গে বলবো, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী ওই বাড়িতে গেছেন, ঠিক করেছেন, চাকরি দিয়েছেন, উনি ভালো বুঝেছেন, দিয়েছেন, সেটাও ঠিক করেছেন। কিন্তু উনিও যেটা মাইকের সামনে মিডিয়ার কাছে বলছেন, কোনো মুখ্যমন্ত্রী যাননি, আমি গেছি, এটা আমরা তো সবাই দেখছি, তো ওনার বলার দরকারটা কি? এই সেন্স অফ প্রপোর্শনটা যদি মেনটেন করা উচিত, তা না হলে কিন্তু এদের অবস্থাটাও একই হবে। অনির্বাণ, দেখুন, এখানে ভাষা নিয়ে কথা শুনলাম, ঠিক আছে, হতে পারে কারো ভাষা কারো পছন্দ হচ্ছে না। আবার অনেকে বলে যে এই যে বাঙালিদের মধ্যে বুদ্ধিজীবীদের একটা অংশের এই যে এক্সট্রিম এলিটিজম, এইটাই আসলে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, যারা এই এলিট বলয়ের বাইরে, অর্থাৎ মেজরিটি, অর্থাৎ সাবঅল্টার্নও বলতে পারেন, তারা বরাবর তার পেছনে থেকেছেন। এবার এই ভাষা, আমি কাউকে আক্রমণ করার ভাষার কথা বলছি না, কিন্তু এলিট সমাজের অধিকাংশকে নিজের ঝুলিতে পুরে ফেলেছিলেন, ঝুলিতে পুরে ফেলেছেন, একদম ঝুলিতে পুরেছেন, তাদের ঝুলিতে ঢোকেননি, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। নিজে এলিট সমাজের অংশ না হয়েও তাদের ঘৃণার পাত্রী হয়েও সেই সমাজকে ঝুলিতে, কেন অনেকে বলে নাকি পায়ের তলাও তো রেখেছেন, আমি সেটা কথা বলতে চাই না। যারা কলাটা মূলটা নিয়েছে তারা কেউ ঘৃণার পাত্র মনে করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কলাটা মূলটা নিয়েছে সবার আগে এই শ্রেণী যা ছেড়ে চলে যায় তারা, এবং কয়েকজনকে পারেনি সেটাও মনে রাখা উচিত, ওইটাও মনে রেখো। মমতা দিকে যারা তার ভাষা নিয়ে কথা বলা, ধরন ইত্যাদি নিয়ে প্রচুর গালি দিয়েছে, বস্তির মেয়ে এবং আরো কুৎসিত ভাষায় কথা বলেছে, তাদের একটা বড় অংশ তার পদতলে গিয়ে আশ্রয়ও নিয়েছে, লোভে হোক, ভয়ে হোক, ভক্তিতে হোক, তিনি পায়ের কাছে নামিয়ে দেখিয়ে দিয়েছে। মানে সেটা কি স্বাস্থ্যকর? আমি বলছি খুব খারাপ, মানে পোয়েটিক জাস্টিসের কথা, কিন্তু আমি বলছি 80 বছরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মানে ভালো বললে না খারাপ বললে, আপনি যেটা বুঝবেন, না না আপনি যেটা পাবলিককে বোঝাও, তাকে বস্তির মেয়ে বলে যারা আক্রমণ করেছে, আপনি সেটাকে ভালো বলবেন না খারাপ? আমি সবসময় খারাপ বলবো। রাজ্যের বিরোধী দলনেতাকে তার 80 বছরের সারা জীবন রাজনীতি করা, বাবার নাম করে চরিত্র হনন, এবং সেটা স্লোগানের চেহারা দেয়া, কাকদ্বীপ থেকে শুরু করে দার্জিলিং অবধি, এটাও সুরুচির পরিচয় নয়, দুটো ক্ষেত্রেই সমান নিন্দনীয়। আমি একটা কথা শুধু বলতে চাইছি, সুমিতদা, গোচারণ হোক বা আজকের ব্যারাকপুর, দুটো জায়গায় কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে গেছেন। অভিজিৎ সরকার 2টা মে 2021-এ যে নৃশংসভাবে হত্যা করলো, আছে ফেসবুকে প্রত্যেকের নাম বলছে, এরা এসে আমাকে খুন করতে এসছে, আমাকে মারছে, মুখ্যমন্ত্রীর যাওয়া উচিত হয়নি? তুমি আমার কথাটা শোনোইনি। আমি বলেছি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এখানে গেছেন, খুব ভালো করেছেন, উনি চাকরি দেবেন মনে করেছেন, চাকরি দিয়েছেন, সেটাও ভালো করেছেন। আমি খালি বললাম, আমার সাজেশনটা দিলাম যে ওনার বেরিয়ে মিডিয়ার কাছে বলার দরকার ছিল না, আগের মুখ্যমন্ত্রীরা যাননি, আমি গেছি, এই করলাম, বলার দরকার নেই। আমরা তো প্রত্যেকেই দেখছি। কথা বলবো, একটা কথা বলি, যে বুদ্ধিজীবীরা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে শুরু করে প্রতিটা মিছিলে ওনার চারপাশে থাকতেন, তারাই সবচেয়ে আগে পালিয়েছিল, এবং আমরা সেই বুদ্ধিজীবীদের সমালোচনা করেছি যে তারা স্থাবকতা করছেন, যেটা অন্যায় সেটা অন্যায় বলে দেখাতে পারেননি।
বরং পদলেহন করে ওই অন্যায়টাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন। আর সুমন, আর একটা কথা, লাশের রাজনীতি বলতে গিয়ে গত এসআইআর এর সময় একটার পর একজনের পর একজন বিএলওর মৃত্যু নিয়ে তিনি যে রাজনীতি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করেছেন, তা বলতে হবে। একজন বিএলও মারা গেলেন পরে তার মৃতদেহ নিয়ে পথ অবরোধ করলেন। আমি বলছি জয়ন্ত ভুলে গেলে যে একজন বৃদ্ধ ভোট দেওয়ার সময় মারা গেলেন, পরিষ্কার বলে দেওয়া হলো সিআরপিএফ ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। তারপরে আমরা এবিপি আনন্দে ফুটেজ দেখালাম যে তিনি হার্ট অ্যাটাক হয়ে যখন পড়ে যাচ্ছেন তখন সিআরপিএফ জওয়ান দৌড়ে এসে তার প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। ফুটেজ ছিল, না হলে খুনের মামলা হতো, জেলে থাকতে হতো। খুনের মামলা। একের পর এক লাশের রাজনীতি আমি বলছি যে এইখান থেকে অন্যায় 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 এতবার শুনছি। সব থেকে বড় অন্যায় কি জানেন? সেটা হচ্ছে মানবতার দিয়ে যদি বিচার করা যায়, পশ্চিমবঙ্গ বাদ দিন, ভারতবর্ষ বাদ দিন, সেটা হচ্ছে এই হেফাজতে মৃত্যু। আমি বলছি হালি শহরের ঘটনায় এই অন্যায়, এই ভয়াবহ অন্যায় তদন্তের পরে নিঃসন্দেহে সামনে আসবে যে কারা করলো, কি ঘটনা হয়েছে, আমরা অপেক্ষা করতে পারি। কিন্তু সেই অন্যায়ের ঘটনাটা, অভিযোগটা দেখে নিই এবার। আমার বরকে যেভাবে ওরা লকআপে রেখে রাত্রিবেলা পিটিয়ে খুন করেছে, তার বিচার চাই আমি। তৃণমূল কর্মীকে থানায় পুলিশের বিরুদ্ধেই উঠেছে পিটিয়ে মারার অভিযোগ। পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে, এটা তো দিনের আলোর মতো সত্যি। মৃত তৃণমূল কর্মী বীরজু কেওট কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। তার স্ত্রী কাঁচরাপাড়া পুরসভার 23 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। তোলাবাজি, মারধর সহ একাধিক অভিযোগে বৃহস্পতিবার তৃণমূল কর্মী বীরজু কেওটকে গ্রেপ্তার করে হালিশহর থানার পুলিশ। শুক্রবার তার 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। তাকে নিয়ে আসা হয় হালিশহর থানায়। এরপর শনিবার ভোর রাতে অচৈতন্য অবস্থায় বীরজু কেওটকে নিয়ে যাওয়া হয় কল্যাণী জেএনএম মেডিকেল কলেজে। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই হাত দুটোকে বেঁধে মারা হয়েছে, এইখানে দড়ির একটা স্পট আছে, পায়েও বেঁধে মারা হয়েছে, পায়ের নিচে কালো কালো হয়ে গেছে, সম্ভবত গরম জলের ওপরে হয়তো ওর পাটা রাখা হয়েছিল, আর পেরেক দিয়ে মারা হয়েছে। ঠিক এই পোর্শনে দুটো ফুটো আছে। পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। এবারে কতটা কি অত্যাচার করেছে ইন ডিটেলস পিএম রিপোর্টে পাওয়া যাবে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রথমে মনে করে যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সপার্ষদ যাওয়াটা গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার এফেক্ট। এই তদন্ত জেলা শাসক বা যাকে দিয়েই হোক, তো তদন্ত কতখানি নিরপেক্ষ হচ্ছে সেটা তো তদন্তটা শেষ না হলে বোঝা যাবে না। হালিশহর থানার আইসি তমাল দত্তকে ক্লোজ করার পাশাপাশি সাসপেন্ড করা হয় তদন্তকারী অফিসার ফিরোজ মল্লিককে। আমার হাজবেন্ড যে মারা গেছে তার তুলনায় এই সাসপেন্ড করা বা তাকে বসিয়ে দেওয়া এটা কোনো সলিউশন নয়। আমি চাই তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। শেষ অবধি তদন্তে কি উঠে আসে, কার কি শাস্তি হয় সেটাই দেখার। সমীরণ পাল, অনির্বাণ বিশ্বাস ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। হালি শহরের ঘটনায় সব থেকে উদ্বেগজনক কি জানেন? কারা করেছে এই হামলা সবকটা চ্যানেলে তা স্পষ্ট দেখা যাচ্ছে। হাতে হাতে মোবাইলে মোবাইলে তাদের ফুটেজ দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে বিজেপি আর তৃণমূল দুদলই বলছে এই লোকগুলো কেউ তাদের নয়, অন্য পক্ষে। কিন্তু কথা হলো এদের একজনকেও পুলিশ এখনো গ্রেফতার করেনি। সুমোটো কেস শুরু হয়েছে এই পর্যন্ত, একজনকেও পুলিশ খুঁজে পেল না, নাকি পেতে চাইল না, নাকি তথাগত রায়রা যা চাইছেন মানে শুধুমাত্র সাবধান বাণী দিয়ে ছেড়ে দিতে হবে, হামলাকারীদের বিরুদ্ধে কোট আনকোট কোনো বড় সড়ো পদক্ষেপ করা যাবে না, পুলিশ সেটাই মানছেন। তথাগত রায় কি পোস্ট করেছেন একবার দেখে নিই, একটা অংশ, মূল অংশটা পড়ছি। সরকার এবং পুলিশের কাছে আমার আবেদন, যারা জুতো কাদা ইত্যাদি ছুঁড়েছে তারা যদি কোনো গুরুতর আইন বিরুদ্ধ কাজ না করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কোনো বড় রকমের পদক্ষেপ করবেন না, আইন ভাঙবেন না, এটুকু সাবধান বাণী দিয়ে ছেড়ে দিন। তথাগত রায় লিখছেন। তথাগত রায়, দিলীপ ঘোষ এরা কি বলছেন একবার দেখে নিন। এই কালচার কে নিয়ে এসছে? ব্যক্তিগত আক্রমণ করা, চরিত্র হনন করা, অপশব্দ বলা। আমি তো ইট খেয়েছি, আমার গায়ে এখনো দাগ আছে, আমার গাড়ি কতবার ভেঙেছে। আমি বলছি মানুষের অধিকার আছে নিজের রাগ প্রকাশ করার, আমরা তো সহ্য করে এসেছি। সেখানে যারা হায়তোবা করছে তারা হচ্ছে সবচেয়ে বড় ক্রিমিনাল। যেন এইসব মানবতার কথা বলবেন না, সৌজন্যতার কথা বলবেন না। যারা সমাজ বিরোধী কাজ করেছে তাদের প্রতি সমাজ বিরোধীর মতো ট্রিটমেন্ট করা উচিত, মারা উচিত ইট। আমি সমর্থন করবো ইট মারলে, এদের এটা পাওনা ছিল।
এমন ননির শরীর হওয়া উচিত নয় যারা রাজনীতিতে আছেন যে তারা এতেই একেবারে পড়ে যাবে। সামান্য ব্যাপার হয়েছে, কি হয়েছে? এর চেয়ে অনেক বেশি ব্যাপার, ধর্ষণ, খুন, এসবে বলেছেন। এসবে মমতা বলতেন যে ছোট্ট ঘটনা, সামান্য ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। ছোঁড়া বা কাদা ছোঁড়ার বিরুদ্ধে কোনো আমাদের বিএনএসে, ভারতীয় ন্যায় সংহিতায় কোনো সেকশন আছে কি? এটা বলতে পারে মানহানি হয়েছে। মমতার আর মানের কি বাকি আছে? চুরি করে তো ফাঁক করে দিয়েছেন রাজ্যটা। আচ্ছা, আমার পরের বক্তা সলিল ভট্টাচার্যের কি মনে হয় যে পুলিশ বাহিনী তথাগত রায়দের কথা শুনতে গিয়েই গ্রেফতারির সংখ্যা এখনো শূন্যতে ধরে রেখেছে? সলিলদা। সুমন, সাবধানবাণী, সতর্কতা আর তথাকথিত শোকজ আর সাসপেনশন, এটা হচ্ছে একদিক। আর একদিকে র্যাম্প্যান্ট তোলাবাজি চলছে। গ্যারেজ কেন রাত্রির 1টা অবধি খোলা থাকবে? 10,000 টাকা দিতে হবে। আমি বাড়ি ভেঙে লোহার বরাত পেয়েছি, লিলুয়া থেকে সে বরাত পেয়েছে, তাকে 1 কোটি টাকা দিতে হবে। আর ট্যাক্স দিতে দেরি হলে, ওই টাকাটি দিতে দেরি হলে আরও 25 লক্ষ টাকা দিতে হবে। সাবধানবাণী দিয়ে ছেড়ে দাও, শোকজ। আর তুমি বলছো জনরোষ, তো জনরোষ আমরা গত 2 দশক ধরে শুনে আসছি, তথাকথিত জনরোষ। এখন কিন্তু দেখো, তোমার কিছু ট্যাঞ্জিবল কিছু অ্যাকশন নিতে হবে। যে জনরোষটা, তথাকথিত জনরোষ যেটা দেখা যাচ্ছে, সবাই বুঝছে। সমীর বাবু বুঝছে, আমরা বুঝছি, চ্যানেলে সবাই বুঝছে, জনসাধারণ সবাই বুঝতে পারছে যে কারাই হামলাটা করেছিল। কিন্তু লাভটা হচ্ছে, আপনি দেখুন এই ডিম থেরাপির নামে যা চললো, আলটিমেটলি তারপর বিজেপি বনাম বিজেপি হয়ে গেল। শ্রমিক ভট্টাচার্য যেদিন বলল, তার বোধহয় 2 দিনের মধ্যে বিজেপির একাধিক নেতা ডিম খেলেন। লাভ কার? না, লাভ তো রাজনৈতিক সংস্কৃতির 12টা বাজছে, সংস্কৃতি শেষ হয়ে গেছে। কোনো সংস্কৃতি বলে কিছু নেই, সব রাজনৈতিক বিজ্ঞান চলছে। তুমি আমাকে বলো তো, আজকে পুলিশ, তুমি আজ মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন? এবার থেকে আপনি যখন বেরোবেন, আপনি বলে বেরোন না কেন, আরে Z+ ক্যাটাগরি সিকিউরিটি যে প্রোটেক্টি, সে বাড়ি থেকে বেরোতে হয় না। ওই SB, স্পেশাল ব্রাঞ্চ অফ ব্যারাকপুর পুলিশ কমিশনার, তার কাজই হচ্ছে তার ইনপুট কালেকশন করা। এবং সর্বোপরি এর মাথার উপর রয়েছে লর্ড সিনা রোড ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। একজন Z+ ক্যাটাগরি প্রোটেক্টি, সে কোথায় যাবে, কখন যাবে, ওখানে কত লোক জড়ো হয়েছে, কারা কারা জড়ো হয়েছে, কোন কোন পলিটিক্যাল পার্টি, এটাই তো তাদের কাজ। এছাড়া অন্য কোনো কাজ নেই, সব ধাপ্পাবাজি ছাড়ো। আর কাস্টোডিয়াল ডেথ, এর থেকে নোংরা ঘটনা, এর থেকে খারাপ ঘটনা আর কিছু হতে পারে না। আর যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, অ্যাজ পার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, সুপ্রিম কোর্ট এবং জাস্টিস DK বসুর ল্যান্ডমার্ক ভার্ডিক্ট ভার্সেস স্টেট ইন 1997 পরিষ্কার বলে দিয়েছে কি করতে হবে। কম্পেনসেশন দিতে হবে, খালি কম্পেনসেশন, মামলা করতে হবে, স্পেসিফিক কেস করতে হবে তোমাকে, এবং যারা যারা পারপিটেটর তাদের খুঁজে বার করতে হবে, মেডিকো লিগাল টেস্ট করতে হবে। পোস্টমর্টেম এখনো তো বাকি আছে। IC ক্লোজ হয়ে গেল। আন্ডার দ্য CCTV ফুটেজ, আন্ডার দ্য লিডারশিপ অফ IC ইন্টারোগেশন হচ্ছে রাতভর, তাহলে সে হয়ে গেল ক্লোজ। আর ওই দারোগা, ইনভেস্টিগেটিং অফিসার, সে হলো সাসপেন্ডিং পেন্ডিং ফার্দার প্রসিডিং এনকোয়ারি। দেখো, আমি এখানে একটু অপোজ করতে হবে আপনাকে। সেটা হচ্ছে থানার বহু কর্নার থাকে এইরকম, মানে এক্স্যাক্টলি সিসিটিভির আওতার বাইরে এবং ডাকস্পট। সুতরাং মানে এই সবটা সিসিটিভির মধ্যে যেটা হচ্ছে, এইটা বলবেন না কলকাতাতেও হয় না, জেলাতেও হয় না। আমার পোস্টমর্টেম রিপোর্ট সব রিভিল করবে, সব মেডিকো লিগাল যেটা আছে না, সব কটা করবে, কটা ফ্র্যাকচার হয়েছে। আপনার মনে আছে মেদিনীপুরে ওই মহিলা থানায় কিভাবে ডিএসও নেত্রী সুস্মিতা সোরেন এই স্টুডিওতে বসে বলেছিলেন হাতে মোম দিয়ে অত্যাচার করেছিল, মনে একদম আমি ছিলাম সেখানে। ঠিক, সুতরাং তোমার মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, উইদিন দ্য প্রোটোকল বলেছেন,
যে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী বলেছেন, কম্পেনসেশনের কথা বলেছেন, এবং খালি তাই না, বাকি বলেছেন সেটা আমি সম্পূর্ণ কন্ট্রাডিক্ট করছি, যে উনি যেখানে যাবেন সেখানে বলে যেতে হবে। এটা হতে পারে না। এবং কারা কারা করেছে রেসপন্সিবিলিটি ফিক্স আপ করা দরকার। এতক্ষণে এই দুদিনে কম করে কিছু না হলে 50টা লোককে অ্যারেস্ট করা দরকার ছিল। এখন যদি তুমি না করো তাহলে দিস গভর্নমেন্ট ইজ গিভিং বার্থ অফ এ হিউজ গ্যাং অফ ক্রিমিনালস। দিনের পর দিন যদি তোমার তথাগত রায় আর তথাকথিত সমিত ভট্টাচার্য আর দিলীপ ঘোষের কথা অনুযায়ী যদি এদের সাবধান বাণী আর সতর্কতা আর সাসপেনশন করে ছেড়ে দেওয়া হয় দিনের পর দিন, এই রাজ্য কিন্তু রসাতলে যাবে বলে আমার মনে হচ্ছে। আমার জাস্ট দুটো লাইন, তথাগত বাবু বলেছেন বেশ রসিয়ে যে কাদা ছুড়লে কি কারো লাগে, তাহলে কি কাল থেকে ওনার গায়ে কাদা ছোড়া হোক? মানে উনি যেটা বলছেন, এবার গায়ে যদি ওনার গায়ে কাদা ছোড়া শুরু করা হয় নিশ্চয়ই উনি আশা করি অভিযোগ করবেন না, কাদা ছুড়লে তো গায়ে লাগে না। দ্বিতীয় কথা, দিলীপ বাবু নিজে কদিন আগে যখন জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেছিলেন, তারপরে তিনি নিজে অন্য স্টুডিওতে বলেছিলেন ওনার কি বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, ওনার গায়ে কোনো দাগ নেই। আপনার খেয়াল আছে? আজকে তিনি বলছেন এত খারাপ কাজ করেছেন, তাহলে কোনটা সত্যি? আজকে দিলীপ ঘোষ নাকি স্পষ্ট বক্তা ছিল, তাহলে কোন কথাটা তার ঠিক সম্বন্ধে আমাদের একটু বলে দিন। প্রাক্তন মুখ্যমন্ত্রী সবসময় একটা কথা বলতেন যে আমার সব দিকে নজর আছে, আমি সব কিছু আছে, আর অনুপ্রেরণা হচ্ছে আমার। আর তার দলের লোকেরাও বলতো যা কিছু পশ্চিমবাংলার হয় সব কিছুর অনুপ্রেরণা হচ্ছেন মমতা ব্যানার্জি। তো যত চুরি জোচ্চুরি যা কিছু হয়েছে তো অনুপ্রেরণা তো তার, তো দায় তো তাকে নিতেই হবে। মানে কাদা ছোড়াটা কার অনুপ্রেরণায় হলো? ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এখন তো 208 হওয়ার পরে আর কার অনুপ্রেরণা কাজ করতে পারে না। কাদা ছোড়ার জন্য সলিলদাও অনেক কথা বলেছেন, কিন্তু আমি তো বিএনএস এর কোন সেকশনে এদেরকে ধরা হবে বা কি শাস্তি দেওয়া হবে ভয়ঙ্কর আইন বাদ দিন। এবার সবাইকে শুনছেন, আমি বলছি আমার 6 জন অতিথিকে নিয়ে অনুষ্ঠান করতে হয়, এবার কোন দিন না স্টুডিওতে কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। কিন্তু এইখানে আমি বলছি এটা ব্যাধি, এবং আমি দুজনকেই থামালাম, এটা রাজনৈতিক সংস্কৃতির চূড়ান্ত অবক্ষয়। আই রিপিট, এই সমস্যা হচ্ছে, এই সমস্যা বেশ দুজনকেই থামালাম। আচ্ছা, রাজনৈতিক সংস্কৃতির একেবারে অবক্ষয়, এর কোনো অন্য দ্বিতীয় ব্যাখ্যা হয় না। এবং এই অবক্ষয় আজ শুরু হয়েছে এমনটা গুণাক্ষরেও ভাববেন না। এটা হচ্ছে নন্দীগ্রামের পরে ধরুন শুভেন্দু অধিকারীর কনভয় 11 বার তাতে আক্রমণ হয়েছে। গত মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তিনি বিরোধী নেতা হওয়ার পর 30 বার। আগেই বললাম যে সুকান্ত মজুমদার 3 বার, শ্রমিক ভট্টাচার্য 2 বার, দিলীপ ঘোষ 12 বার। এই অনুষ্ঠান শুরু করেছি যে অনুষ্ঠানের ক্লিপটা নিয়ে, সেটা ছিল দিলীপ ঘোষের কনভয়, মানে ভেঙে দেওয়ার 9তম বার। সুতরাং এই ট্র্যাডিশন যদি চলতে থাকে কেউ ভালো থাকতে পারবেন না। অতএব সব পক্ষকে একসঙ্গে কড়া হাটে এটা বন্ধ করতে হবে। আমি একটু এই ভাঙার ট্র্যাডিশন আর হামলার ট্র্যাডিশনটা দেখে নিই। এই কুৎসিত ট্র্যাডিশন, আই রিপিট। উনি যেখানে খুশি যেতে পারেন, আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। উনি সব জ্ঞান না দিলেই ভালো। হালিশহর যাওয়ার পথে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা হয়েছে জানিয়ে তার আক্রমণের জবাবে পাল্টা মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী। মনে করিয়ে দিয়েছেন তার বিরোধী দলনেতা থাকার সময়ের কথা। সেই সময়েই অসংখ্যবার হামলার মুখে পড়েছেন শুভেন্দু অধিকারী। পরিসংখ্যান বলছে তৃণমূল জমানাতে শুভেন্দু অধিকারীর ওপর 30 বার হামলা হয়েছে। তার আগে সিপিএম আমলেও শুভেন্দু অধিকারীর ওপরে 11 বার হামলা হয়। স্রেফ 2021 থেকে 2026-এর বিধানসভা ভোটের আগে পর্যন্তই 9 বার হামলার টার্গেট হয়েছেন শুভেন্দু অধিকারী। গত বছরের 5ই আগস্ট কোচবিহারের খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভেঙে চুরমার করে দেওয়া হয়। চলে লাগাতার পাথর বৃষ্টি। বোতল ছুটছে, ওটা জল ছিল না, পেট্রোল ছিল। কাঁচ ভাঙতে পারেনি, পেট্রোল ছড়াচ্ছিল, আর 3 মিনিটে দেশলাই কাঠি মারত। চলতি বছর 10ই জানুয়ারি চন্দ্রকোনা রোডে লাঠি বাঁশ নিয়ে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালানো হয়। কাঠের বাটাম, মোটা বাঁশ, আমার সামনের গাড়িটা আর পরেরটা দুটো ব্ল্যাক স্করপিওর উপর দমাদম। আমি যেদিকে কাছের দিকে বসছি সেদিকে দমাদম করে পিটছে। আর এই লোকাল পাবলিককে জিজ্ঞেস করুন, পেট্রোল আর কেরোসিনের জার নিয়ে এসছে গাড়ির উপর ছড়িয়ে দেশলাই মারবে। গত বছর 19শে মার্চ বারুইপুরে শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। উদ্দেশ্য কি? আমাদের মেরে ফেলা, 26-এর আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া। পাল্টা রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে এই ধুন্ধুমার পরিস্থিতি ঘিরে শুরু হয়েছে তরজা। শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে
দোষ দিলে হবে না। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির সর্বোচ্চ নেতৃত্ব ইন্ধন এবং মদত না থাকলে এদের সাহস হবে না এই ঘটনা ঘটানো। সিপিএম আর তৃণমূলকে জিজ্ঞেস করুন, 315 বিজেপি কর্মীকে খুন করেছে, কার বাড়িতে গেছিল? মৃত্যুঞ্জয় বর্মনকে পুলিশ গুলি করে মেরেছিল কালিয়াগঞ্জে। মমতা ব্যানার্জি ওর বাড়িতে গেছিল, কথা বলেছিল? পাল্টা বিজেপি বলছে শুধু শুভেন্দু অধিকারী নয়, তৃণমূল আমলে বারবার হামলার মুখে পড়েছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্যের মতো বিজেপির শীর্ষ নেতারা। 2018 থেকে 2024 পর্যন্ত দিলীপ ঘোষকে 12 বার হামলার মুখে পড়তে হয়েছে। 2022 থেকে 2025-এর মধ্যে 3 বার হামলার মুখে পড়েছেন সুকান্ত মজুমদার। আর বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকেও 2018 ও 2020 সালে হামলার মুখে পড়তে হয়েছিল। আমাদের সম্মাননীয় বর্তমান সভাপতি, রাজ্যসভার সদস্য শ্রী শ্রমিক ভট্টাচার্য, এদের মতো নির্বিরোধী সাধারণ শ্রেণীর জীবনযাপনে অভ্যস্ত নেতাদের ওপরও এই ধরনের হাঙ্গামা হয়েছে। সদস্যদের কথা তো ছেড়েই দিন, সমর্থকদের অবধি খুন করা হয়েছে, তাদের বাড়ির মেয়েদের ওপরে হামলা করা হয়েছে। একটা বারও মমতা বন্দ্যোপাধ্যায় এর কোনো প্রতিবাদ করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, তার ভাইব্রেশন এবং তার উপর হামলায় গোটা দেশে যে নিন্দা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে শ্রমিক ভট্টাচার্য বিজেপি সভাপতি, তিনি নিজে স্বীকার করেছেন যে এই ঘটনায় গোটা দেশের কাছে বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। রবিবারের ঘটনা নিয়ে সোমবারও রাজনৈতিক তরজা চলছে সমান তালে। দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। দেখুন, দিনের শেষে রাজনৈতিকভাবে যদি দেখতে হয়, হালি শহরের এই ঘটনাতে রাজনৈতিক লাভ হলো কিন্তু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসে। শুধু রবিবারের বাজারে গোটা দেশের সংবাদ মাধ্যমের শিরোনামে জায়গা করে নেওয়াই নয়, যে কালীঘাট কেন্দ্রিক রাজনীতিতে কার্যত খরার মরশুম চলছিল তা রীতিমতো উজ্জীবিত হয়ে গেল। একদিকে জাতীয় স্তরে অখিলেশ যাদব, কেজরিওয়ালদের সমর্থন এবং হইচই, অন্যদিকে ঋতব্রত তৃণমূলে যাওয়া তিনজন বিধায়ককে আজকে দেখা গেল কুণাল ঘোষের ডাকে বিধানসভায় প্রতিবাদ বিক্ষোভে সামিল হতে। এই অকারণ হিংসার রাজনীতিতে রাজনৈতিক লাভ কিন্তু তৃণমূলেরই হলো। বিশ্বনাথ দা মানবেন? এটা উইন উইন সিচুয়েশন। উইন উইন সিচুয়েশন এই কারণে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জাগার সুযোগ পেলেন, সারা ভারতবর্ষে তার প্রচার হলো, তার দলের কিছু লোক বেরিয়ে গেছিল, তাদের মধ্যে কেউ আবার ফিরে আসার চেষ্টা করছেন, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা থেকে লাভ যেমন, আবার শুভেন্দু অধিকারীর জায়গা থেকেও লাভ আছে। কেন? যে যত লড়াইটা ক্রমশ যখন বাম ভার্সেস বামপন্থীদের সাথে বিজেপির আদর্শগত লড়াই মনে হচ্ছিল, সেই লড়াইয়ের মধ্যে আরেকটা পক্ষ যদি ঢুকে যায় তাহলে বিরোধী ভোটটা বিভাজিত হবে। যত বিরোধী ভোট বিভাজিত হবে, শুভেন্দু অধিকারী তত শাসন করবেন, তত দীর্ঘ শাসন তার হবে। ফলে এটা একেবারে কমপ্লিট হলো, একেবারে বলা যায় যে উইন উইন সিচুয়েশন এক্ষেত্রে। কিন্তু আমি যেটা তুলতে চাই সুমনদা, সেটা হলো যে দেখুন, যে আজ থেকে 6 মাস আগের আর আজকের যদি ছবি আঁকেন, এক ছবি আপনি পাবেন। সেদিন শুভেন্দু অধিকারী বিভিন্ন দক্ষিণ 24 পরগনায় যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ঘেরা তাকে গালাগালি করছেন, ঢিল ছুটছেন, এমনকি পেট্রোল বোমা ছুটছেন, আমি বলছি এই 6 মাস। আর এই 6 মাস আবার রেজাল্ট হলো, নতুন সরকার আসলো, তারপরে আপনি যদি দেখেন একাধিক নেতা, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কালকে আক্রান্ত হয়েছেন তা নয়, তার বাইরেও কিন্তু অনেক নেতা কিন্তু এর মধ্যেই আক্রান্ত হয়েছেন বিরোধীদের। ফলে আমি বলছি যে ছবিটা আমার কিন্তু পাল্টাচ্ছে না। ছবিটা আমি 10 বছর আগে স্টুডিওতে যেভাবে পেতাম, 10 বছর পরেও আমি একই রকম ছবি দেখতে পাচ্ছি। তাহলে রাজনৈতিক সংস্কৃতি কিন্তু একইভাবে বহমান চলছে। যে কুৎসিত রাজনীতি সংস্কৃতির থেকে মানুষ মুক্তি চাইছে, সেই মুক্তি কি মানুষ পাবে? যে আমি শুভেন্দু অধিকারীর জায়গা থেকে বলছি, সত্যি ও যেভাবে আক্রান্ত হতো, আমরা চিৎকার করে উঠতাম যে কেন বিরোধী দলের নেতাকে এইভাবে আক্রান্ত করা হবে। 30 বার আক্রান্ত যেভাবে হয়েছিল, সে কোনো ক্রমে প্রাণে বেঁচে আজকে হয়তো মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু এই শুভেন্দু অধিকারী যেহেতু অত্যাচারিত হয়েছে, তিনি তো জানেন যে একজন বিরোধী দলের নেতাকে অত্যাচার করলে তার রাজনীতির পরিসরটা কীভাবে ছোট হয়ে যায়, রাজ্যের গণতন্ত্রের পরিসরটা কীভাবে ছোট হয়। ফলে আমরা তো তার কাছে আশা করব যে তার শাসনকালে কোনো বিরোধী দলের নেতা আক্রান্ত হবেন না। কারণ তিনি যে আক্রান্ত হয়েছিলেন, তিনি যে আহত হয়েছিলেন, তিনি যেভাবে অত্যাচারিত হয়েছিলেন, সেই অত্যাচার যাতে আর কোনোদিন কাউকে না দেখতে হয়, সেটাই তো আমরা শুভেন্দুর কাছে চাই, সেটাই তো শুভেন্দুর কাছে রাজধর্ম।
এন্টার ঘটনাটাতে যদি আপনি দেখেন তাহলে দেখুন মানে মানে কাস্টোডিয়াল ডেথের মতন একটা জঘন্য মানে বলা যায় যে মানবতা বিরোধী এবং যে রাষ্ট্র মানুষের নিরাপত্তা দেওয়ার কথা, যে পুলিশের মানুষের নিরাপত্তা দেওয়ার কথা, সেই পুলিশ যদি মানুষের মৃত্যুর কারণ হয় তাহলে বুঝতে হবে যে রাষ্ট্রীয় সন্ত্রাস নেমে এসেছে। এই রাষ্ট্রীয় সন্ত্রাস কিন্তু আমি আপনাকে বলছি মানবতাবাদী যারা তারা সবসময় মনে করে সবচেয়ে জঘন্যতম রাষ্ট্রীয় সন্ত্রাস হলো এই কাস্টোডিয়াল ডেথ। ফলে সেই জায়গা থেকে কিন্তু এই ঘটনার তীব্র থেকে তীব্র নিন্দা করা উচিত। দ্বিতীয় যে বিষয়টা, যে এটাও ঠিক যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন একটার পর একটা মৃত্যু, আমার মনে আছে নাসিরউদ্দিন মারা গেছিল ইয়েতে ধনেখালিতে, তারপরে একাধিক মদনের মৃত্যু, একাধিক কাস্টোডিয়াল ডেথের সময় মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত নানা রকম অ্যালিবাই দিতেন, প্রায় মানে অস্বীকার করতেন এবং বিরোধী মানে নেতাদেরকে সেখানে যাওয়ার কোনো রাস্তা ছিল না। এবং অনেক দেখালাম তো তদন্তের আগে তিনি বলে দিচ্ছেন, এবং ময়না তদন্ত অনেক ক্ষেত্রে কিন্তু জালিয়াতি হতো, পরিষ্কার কথা। আজকে সেই জায়গা থেকে যদি আপনি দেখেন যে শুভেন্দু অধিকারী কিন্তু অন্তত মুখ্যমন্ত্রী হিসাবে দ্রুততার সাথে গেছেন, মানে অন্ততপক্ষে যে সমস্ত সাহায্যগুলো দেওয়ার কথা, আইন অনুসারেই দেওয়ার কথা, সেগুলো উনি ঘোষণা করেছেন। যিনি আইও ছিলেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে, মানে পরিষ্কার সাসপেন্ড করা হয়েছে এবং ওসিকে ক্লোজ করা হয়েছে। এই জায়গাগুলো ঠিক আছে, কিন্তু শুভেন্দু অধিকারী যেটা করলেন না সেটা একই জায়গায় রাজনীতিটা করলেন, সেটা হলো জনরোষ। এই জনরোষের বিরুদ্ধে দিনের পর দিন শুভেন্দু যেদিনই আক্রান্ত হয়েছেন, আমি বিশ্বনাথ চক্রবর্তী বলছি দিনের পর দিন চিৎকার করেছি যে এটা জনরোষ নয়, তৃণমূল কংগ্রেস সচেতনভাবে এবং ডিজাইন করে পলিটিক্যালি ওকে হ্যাকেল করছে। এই জনরোষের তত্ত্ব ফিরে আসে। আমি সেই দিন শুভেন্দু অধিকারীর যখনই অত্যাচারিত হয়েছে, জনরোষ যখনই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবার চেষ্টা করেছেন, চিৎকার করেছি। আজকে সেই শুভেন্দু অধিকারীর মুখ থেকে যখন আমি জনরোষ শুনি আমার কষ্ট হয়, আমার দুঃখ হয় যে আমরা তো এটা চাই না, আমরা সত্যি এটা চাই না। ফলে জনরোষ তত্ত্বটা আনা মানে কিন্তু আমি আপনাকে বলছি আপনি আইনের শাসনটা নিজের হাতে নিয়ে নিলেন। দিনের শেষে এটা মানুষের যদি মনে হয় যে গুন্ডা দমন আইনের জায়গা থেকে বা এনকাউন্টারের জায়গা থেকে যে তত্ত্বটা আপনার নেতারা বলে গর্ববোধ করে, সে দিলীপ ঘোষ হতে পারে বা অন্য কেউ হতে পারে, এনকাউন্টার করে দিব, এই এনকাউন্টারের ইমপ্লিকেশনটা এই লেভেলে হচ্ছে না তো, যে পুলিশ একটা আননেসেসারি এম্পাওয়ার্ড হচ্ছে, পুলিশ এম্পাওয়ার্ড হচ্ছে। এনকাউন্টারের তত্ত্বটাকে সামনে আনার ফলে এমন তো হচ্ছে না যে পুলিশ আইনটাকে নিজের হাতে নিয়ে মনে করছে যে এই জামানায় এনকাউন্টার বলে চালিয়ে দেওয়া যাবে। ফলে আমি কিন্তু বলছি এই কাস্টোডিয়াল ডেটটার থেকে কিন্তু সরকারের শিক্ষা নেওয়া উচিত, খুব বড় ধরনের লেসন নেওয়া উচিত, বিশেষ করে যারা এনকাউন্টার তত্ত্বের প্রবক্তা এবং যারা এটাকে গ্লোরিফাই করবার চেষ্টা করেন, তারা যদি এর থেকে শিক্ষা না নেন তাহলে পুলিশ কিন্তু আগামী দিন এই ধরনের ঘটনা ঘটিয়ে বা এই ঘটনার পরে এনকাউন্টার বলে চালিয়ে দিতে পারে। এবং আমি যে প্রশ্নটা রাখতে চাই আপনাকে, বিজেপির রাজনৈতিক দল হিসাবে তার কয়েক দিক থেকে আমি বিচার করব। দিলীপ ঘোষের একটা ভাষণ আসছেন, তিনি রাজ্যের মন্ত্রী, তিনি যে ভাষায় কথা বলছেন সেই ভাষাটা কোনো মানে আইনের ভাষা হতে পারে না সুমনদা। আবার একইভাবে আমি শ্রমিককে যখন বলছি তখন শ্রমিকের মধ্যে একটা রাবিন্নিক ভাষা আমি পাচ্ছি, শ্রমিকের রাবিন্নিক ভাষার আবার গ্রাউন্ড রিয়ালিটি আমি এক জায়গায় পাচ্ছি না। কেন আপনি বলছেন যে ঘটনা শুধু তৃণমূলের বিরুদ্ধে হচ্ছে তা নয়, আজকে হুগলি চুচুড়াতে যেভাবে সিপিএম এর একটা শান্তিপূর্ণ মিছিলের উপর বিজেপির গুন্ডা বাহিনী নেমে গেছিল তার ধিক্কার জানাই আমি। এবং একই সাথে আপনাকে বলছি এটা মানে বিজেপি নিজের দলের মধ্যেই হচ্ছে। মন্তেশ্বরের বিধায়ক, তার নাম সৈকত পাজা, তিনি গতকাল রাত্রে মাঝরাত থেকে, সৈকত পাজা মন্তেশ্বরের বিধায়ক, কালকে মাঝরাত থেকে তিনি আটক ছিলেন। এবং কার দ্বারা আটক ছিলেন আপনি শুনবেন, মানে সেই লুম্পেন ক্লাসটা ছিল বিজেপির লোকরাই বিজেপির এমএলএকে আটকে রেখে দিয়েছিল। ফলে দিনের শেষে বিজেপির লুম্পেনাইজেশন যে হচ্ছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার। আমরা দিনের পর দিন বলেছি যে তৃণমূলের লুম্পেনাইজেশনের প্রভাবে রাজ্যের কিন্তু অগ্রগতি হয়নি। রাজ্যের শিল্প থেকে শুরু করে অর্থনৈতিক অগ্রগতির প্রধান বাধা ছিল লুম্পেনাইজেশন অফ পলিটিক্স। সেই লুম্পেনাইজেশন অফ পলিটিক্স কিন্তু পরিষ্কার তার আভাস কিন্তু আমি দেখতে পাচ্ছি। শ্রমিক ভট্টাচার্যের হয় দলের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, আর না হলে এটা বলতে হবে উনি বলছেন যে আমি রাজনৈতিকভাবে বলবো আর তোমরা কিন্তু লোকাল লেভেল লুম্পেনাইজেশন অফ পলিটিক্স চালিয়ে যাবে, না হলে কেন দল একটা নিয়ন্ত্রণ করতে পারছে না। বেশ, আমি দ্রুত একবার চুঁচুড়ার কথা হচ্ছে, আমি স্বপনদার কাছে যাব প্রতিক্রিয়া, তার আগে চুঁচুড়ার ছবিটা দেখে নেব, ভয়ঙ্কর ছবি।
দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ঘটনাটার কথা বিশ্বনাথ চক্রবর্তী বলছিলেন। স্বপনদা, এই ঘটনার বিষয়ে আমি পুরোপুরি জানি না, কিন্তু একটা কথা বলবো, যে কোনো ধরনের ঘটনা বিশৃঙ্খলা হোক, অন্যায়ভাবে কারণ বিরোধীরা যেতে করতে পারবে না কেন? একটু বলি, অন্যায়ভাবে বিরোধীদের কোনো মিটিং ভণ্ডুল করে দেওয়ার প্রচেষ্টা হোক বা যে করুক, আমাদের দলের তরফ থেকেও যদি কেউ করে থাকে এটা নিন্দনীয় এবং কড়াভাবে আমরা দলের তরফ থেকে নিন্দা করছি। এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। আরেকটা কথা আমরা বলতে চাই, আমরা এই ক্ষেত্রে একই প্রশ্ন, যে প্রশ্ন এই আলী শহরে করেছি, গ্রেফতার কোথায়? ভুল হলে তো নিন্দায় চিনে ভিজবে না, গ্রেফতার। আমরা সুমন একটা জিনিস তো মানবে, গত 3 মাসে আমাদের সরকার আসার পর আমাদের তরফ থেকে আমি বলছি ভুল করে, স্বপনদা আপনি মানবেন, ভুল করে কেউ যদি ক্রিমিনাল অফেন্স করে, ভুল করে অপরাধ করে, তো গ্রেফতার উপায়। তো ভুল ঠিক, আমি বলছি 3 মাস সমস্ত ফ্যাক্টর নয়। আমাদের দলের বহু লোক গ্রেফতার হয়েছে আজকের দিনে। আগেকার দিনে দেখুন, আমি আগের দিন প্রশংসা করলাম যে 22 জনকে তোলাবাজির অভিযোগে আপনি সাসপেন্ড করলেন। আমি বলছি সাসপেনশন তো দলের। আমি বলছি যে পুলিশ কি করলো, তারা গ্রেফতার হবে তো, তাদের নাম কোথায়? এখানে সলিলদা বসে আছেন, আর তুমিও এটা দীর্ঘদিন থেকে জানো। সিপিএম এর সময় থানা পরিচালনা করত সিপিএম এর লোকাল কমিটি, তৃণমূলের সময় তৃণমূলের কথা ছাড়া কোনো থানা অ্যাক্ট করতো না। এখন আজকের দিনে কোনো থানা বলতে পারবে না যে বিজেপির রাজনৈতিক কোনো চাপ কোনো থানার উপরে আছে। এবং যার জন্য আজকে ক্রিমিনাল যে অ্যাক্টিভিটিস অনেক অংশ কমেছে, যে ঘটনাগুলোই ঘটছে সুমন, বিজেপির চাপের দরকার নেই। শাসক যার, পুলিশ তার, এই থিওরিটা কি ভুলে গেলে নাকি তুমি? আপনারা জানেন যে আমি যাব যে ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় কিছু মন্তব্য, আমি দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। কৌশিক গিরি তিনি লিখছেন, বিরোধীদের হামলার মুখে পড়াটা অবাধ গণতন্ত্রের লক্ষণ নয়। সৈকত বর্মন লিখছেন, দ্রুত অভিযুক্ত পুলিশ অফিসারদের সরিয়ে সঠিক পদক্ষেপ নিয়েছে সরকার। আকাশদীপ সরকার লিখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেসক্রিপশন এখন বিজেপি ফলো করছে, তাই রোগ কিছুতেই সারছে না। প্রবাল ঘোষ লিখছেন, দিদির ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের শুভেন্দু অধিকারী হলেন ফার্স্ট বয়। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, সবাই একদিন প্রাক্তন হবেন, এই ধ্রুব সত্য রাজনৈতিক নেতারা মনে রাখলে কোনো নেতার ওপর আক্রমণ হবে না। গৌরব দত্ত লিখছেন, মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন রাজধর্ম পালন সবার আগে। সুব্রত পাল লিখছেন, দেশে যে কোনো রাজনৈতিক দলে নেতা নেত্রীদের ওপর হামলা জনরোষ নামেই খ্যাত, এ মারাত্মক প্রবণতা। ঠিক এইখান থেকে আমি একটু আরজিকর অংশে আসব, যে আরজিকরে ইতিমধ্যেই আপনারা জানেন যে পুলিশের স্ক্যানারে অভয়ার এই যে তড়িঘড়ি সৎকার হলো, যেটা নিয়ে কোনো বিতর্ক হতে পারে না। এবিপি আনন্দের ক্যামেরাতেই আপনারা দেখেছেন যে কি দ্রুত ওই গাড়ি, সেই নীল গাড়ির সামনে যে অলিক কুনাট্য রঙ্গটা হলো। নির্মল ঘোষ সহ 3 জনের বিরুদ্ধে নতুন করে মামলা শুরু করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। দেখুন, একটি জায়গাতে সিবিআই ইনভেস্টিগেশন করার স্কোপ নেই, সেটা হলো ক্রিমেশন ঘাট। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. রাজ্যে ক্ষমতায় আসার পর নতুন করে আরজিকর ফাইলস খুলেছে বিজেপি সরকার। 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী। এবার শ্মশানে অভয়ার মৃতদেহ কেন দ্রুত দাহ করা হয়েছিল, কেন নিহতের পরিবারের সই ছাড়াই দাহ করা হয়, তা নিয়ে তদন্ত শুরু করল পুলিশ। আরজিকর কাণ্ডের 2য় বর্ষপূর্তিতে স্মরণ সভায় গিয়ে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট দিতে হয়, ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন
এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আমার যা করার আছে করব, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ। ব্যারাকপুর কমিশনারেটের খড়দা থানার পুলিশ গতকালই এই পানিহাটি শ্মশানের যিনি কর্মী ভোলানাথ পাত্রকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং সমস্ত নথিপত্র খতিয়ে দেখে। সেদিন রাতে কারা টাকা পেমেন্ট করেছিল? টাকা তো পেমেন্ট হয় না, তো ফ্রিতে পড়ানো হয়েছিল সোমনাথ দে। একটা ফ্রি, পাড়ার মেয়ে যেহেতু একটা প্রাকৃতিক দুর্ঘটনা ঘটেছিল, ফ্রি, এই জন্য কাউন্সিলর ফ্রি করতে পারে। তারপরে তাড়াতাড়ি করে লাইন এগিয়ে দেওয়ার একটা ব্যাপার ছিল কি? তো দুটো বডি ছিল, তাদের তো তার আগে তো পুলিশ এখানে ছিলই সব। তো 3টে বডি, একটা পুড়ছিল আর 2টো ছিল ওয়েটিংয়ে। তা কনভিন্স করা হয়েছিল তাদের বডিকে যে এটাকে আগে করার জন্য। মুখ্যমন্ত্রী নিশানায় যে প্রাক্তন 3 জনপ্রতিনিধি, তাদের বিরুদ্ধে প্রথম থেকেই সরব নিহতের পরিবারও। সেই 3 জন হলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। মুখার্জি এবং সোমনাথ দে এরা হচ্ছে লাস্ট তথ্য প্রমাণটুকু আমার মেয়েকে পুড়িয়ে দিয়ে নষ্ট করেছে। সোমনাথ দে যে গ্রিন করিডোর করে নিয়ে আসা হয়েছিল আমার মেয়েকে, সেই গ্রিন করিডোর করে কেন নিয়ে এসেছিল সেই উত্তর কিন্তু সিবিআই দিতে পারেনি এবং পুলিশও দিতে পারেনি। এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ফোন নট রিচেবল ছিল। প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দের ফোন সুইচড অফ। আমার যেটুকু সহযোগিতা করা ছিল, পাশে ছিল, আমি করেছি, আমি রিপোর্টটা দিয়েছি। খড়দা থানা আলাদা করে তদন্ত করবে প্রথম, কি বলবেন? করুন না, আমার দিক থেকে আমি পরিষ্কার, যতবার যেখানে যত তদন্ত হোক, যখনই ডাকবে আমি একটু দূরে থাকি, কর্মক্ষেত্রে বাইরে আছি, আমাকে 1-2 দিন সময় দিলে আমি পৌঁছে যাবো সেখানে। এর আগেও যেমন কোঅপারেশন করেছি সব তদন্তকারী সংস্থাতে, এখানেও করব। তদন্তে কি উঠে আসে সেদিকেই সবার নজর। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। দেখো, একদম খুব জাস্টিফাইড অ্যাকশন হয়েছে। এই নির্মল ঘোষ, এই তোমার এই পুরপ্রধান, তখন সে ছিল কাউন্সিলর। ও যখন নির্মল ঘোষ বিধায়ক ছিল। হ্যাঁ, বিধায়ক না, নির্মল ঘোষ ছিলেন বিধায়ক। হ্যাঁ, সোমনাথ ছিল কাউন্সিলর ছিল। তারপরে ওকে উন্নতি করেছে, পুরপ্রধান করে দিয়েছে। এবং ডেড বডিটা পুড়িয়ে এসে যখন কমপ্লেন্স দিচ্ছে সুমন, তখন বলছে ওয়েল ডান মাই বয়। মনে পড়ছে তোমার? এই 201 আইপিসি, এখন 238 বিএনএস, ইলপমেন্ট অফ এভিডেন্স। কিন্তু এটা হলো সলিলদা, এটা হলো মৃতদেহ সৎকার নিয়ে, কিন্তু খুনটা কারা করলো? আমরা 3টে সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিটের মাধ্যমে আমরা সিসিটিভি ফুটেজ আমরা পেন ড্রাইভ করে যেভাবে জমা দিয়েছি, সিবিআই যদি শুধু আমাদের সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিটটা ফলো করে, তাহলেও আমার ধারণা মূল অপরাধী। কদিন আগে হাইকোর্টে মাননীয় বিচারপতি বলেছেন যে মানুষ কবে দেখতে পাবে যে বিচার কবে হয়েছে। তার ওপিনিয়নে উনি পরিষ্কার বলেছেন there were presence of multiple persons at the time of occurrence of offense. অর্থাৎ সিবিআই যদি চেষ্টা করে তাহলে মূল অপরাধে অবধি পৌঁছানো কোনো ব্যাপার নয়। কিন্তু তোমার এই কেসটাও সেরকমই প্রয়োজনীয়, এবার 10 বছর সাজা হবে। ঠিক, দেখুন, আপনাদের আগেই বলেছি, কেন্দ্রীয় সরকারের স্পষ্ট নির্দেশিকার জন্য ভারতবর্ষে যে একটি মাত্র সংস্থা বার্ক নিউজ চ্যানেলের দর্শক সংখ্যার বিচার করত, তারা এই মুহূর্তে কোনো তথ্য প্রকাশ করতে পারছে না। কিন্তু দেশের ডিজিটাল দুনিয়ায় অন্য যে কটা মাপকাঠি আছে তার প্রত্যেকটা প্রতিদিন প্রতি মুহূর্তে সাক্ষ্য দিচ্ছে যে এবিপি আনন্দের ওপর আপনারা কতটা ভরসা করেন। ঘটনাবহুল এই পশ্চিমবঙ্গে একটানা দর্শক সংখ্যার যে রেকর্ড আপনাদের আশীর্বাদে এবিপি আনন্দ তৈরি করেছে, তার কোনো নজির গোটা ভারতবর্ষে অন্য কোনো চ্যানেলের নিরিখে কখনো হয়নি। বলার কথা একটাই, এই নিখাদ ভালোবাসা এবং ভরসায় আমরা কৃতজ্ঞ। আমাদের সমস্ত দর্শকদের কাছে আমরা সত্যি ঋণী। আপনাদের সবাইকে প্রণাম।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।